30 জন শিশু যাদের বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে ল্যাবে তৈরি করেছে, তাদেরকে স্পেসশিপে করে পৃথিবী থেকে অনেক দূরের একটি গ্রহে পাঠিয়ে দেওয়া হয়, যাতে সেখানে গিয়ে শিশুগুলোর মাধ্যমে একটি নতুন মানব বসতি তৈরি হতে পারে। পৃথিবীর মানুষরা যেন ধীরে ধীরে এভাবে সেই গ্রহে গিয়ে নতুন ঠিকানা তৈরি করে নেয়। ওই গ্রহকে যেন আরেক পৃথিবীর মতো করে বানানো যায়। কিন্তু কেন পৃথিবী থাকতে এরকম কিছু করা হচ্ছে? আসলে ভবিষ্যতের এটা এমন এক সময় যখন পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়ে মানুষ আর তা সহ্য করতে পারছেন না। এখন নতুন একটি গ্রহ সন্ধান করা হয়েছে, যেখানে গিয়ে মানুষ স্বস্তি পাবে, নতুন করে মানব সভ্যতার বিকাশ হবে সেখানে। এটা এক মহাপরিকল্পনা। বলছিলাম 2021 সালে রিলিজ হওয়া ইউনিক কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি সায়েন্স ফিকশন মুভি ভয়েজার্সের কথা। ভয়েজার্স শব্দের অর্থ যারা একটি লম্বা সময় মহাকাশে যাত্রা করে থাকে। এখানে ভয়েজার্স সেই বাচ্চাগুলো, তারা মহাকাশে একটি আবদ্ধ স্পেসশিপে দীর্ঘ সময় কাটাবে। কিন্তু কিভাবে তাদের তৈরি করে এই যাত্রায় পাঠানো হয় এবং এই যাত্রায় তারা যখন বছরের পর বছর সেই স্পেসশিপে থাকে, তখন তাদের সাথে কি আজব ও রহস্যজনক ঘটনা ঘটে, এর সব কিছু দেখে আপনি রোমাঞ্চিত হতে বাধ্য। এবং শেষে কি তারা কাঙ্ক্ষিত গ্রহটিতে পৌঁছাতে পারবে, নাকি মাঝপথেই সব শেষ হয়ে যাবে? তাই আর ইন্ট্রো বাড়াচ্ছি না, চলুন সরাসরি এই রোমাঞ্চকর মুভির গল্পে প্রবেশ করা যাক। হাই গাইজ, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। সময় তখন 2063 সাল। এ সময় এক সেমিনারে এক নারী বিজ্ঞানী সবাইকে জানাচ্ছিলেন যে আমাদের পৃথিবীর তাপমাত্রা দ্রুত গতিতে বেড়ে চলেছে। অতিরিক্ত গরমের জন্য পৃথিবীতে মানুষের বসবাস দিন দিন অসহনীয় হচ্ছে ও পরিস্থিতি এতই খারাপ যে ভবিষ্যতে মানুষ তো দূরের কথা, কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্বই টিকে থাকবে না পৃথিবীতে। এক সময় পৃথিবীতে সকল জীবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তবে আশার কথা হলো, বিজ্ঞানীরা মহাকাশের অনেক দূরের একটি গ্যালাক্সিতে আমাদের পৃথিবীর মতোই আরেকটি গ্রহ খুঁজে পেয়েছেন, যেখানে পরিবেশ এত গরম নয়, মানুষরা ও জায়গায় স্বাভাবিকভাবেই বসবাস করতে পারবে, অর্থাৎ সেখানে মানব সভ্যতা টিকিয়ে রাখা সম্ভব। এরপর তিনি বলেন, সেই গ্রহে পৌঁছানোর জন্য তারা একটি স্কাউটিং মিশন পরিচালনা করতে চলেছেন, অর্থাৎ একটি পরীক্ষামূলক অভিযান, যেখানে একদল শিশুদের মহাকাশ যাত্রায় পাঠানো হবে। তবে এই যাত্রা শেষ করে কাঙ্ক্ষিত গ্রহটিতে পৌঁছাতে সময় লাগবে কমপক্ষে 86 বছর, অর্থাৎ অনেক দীর্ঘ সময়। আর এজন্য যে বাচ্চাগুলোকে পাঠানো হবে, তারা মূলত সেই গ্রহে পৌঁছাতে পারবে না, পারবে তাদের নাতি নাতনিরা। মহাকাশে এই দীর্ঘ ভ্রমণটাকে ভয়েজ বলা হয়। তবে এই দীর্ঘযাত্রার মিশনটিতে বাচ্চাগুলোকে মহাকাশে স্পেসশিপের মধ্যেই বড় হতে হবে, তাদের বিকাশও হবে ওখানে, ও পর্যায়ক্রমে তারা তাদের মধ্যেই বংশ বিস্তারও করবে ওখানে। শেষমেশ তাদের নাতি নাতনিরা আবিষ্কৃত সেই গ্রহে পৌঁছাতে পারবে, যাদের দ্বারা পরবর্তীতে সেখানে মানব বসতি গড়া সম্ভব। অর্থাৎ বিজ্ঞানীরা মানবজাতিকে বাঁচানোর জন্য এক গ্রহে মানুষ স্থানান্তর করার উপায় বের করেছে। এখন কোন শিশুদের এই যাত্রায় পাঠানো যায়? তো তারা যেটা করেন, বিশাল এক ল্যাবে আর্টিফিশিয়াল ওম প্রযুক্তি ব্যবহার করে শিশুদের জন্ম দেন। একটি শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হয়। পরে একটি কৃত্রিম জরায়ুতে 10 মাস রেখে সেই ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ বাচ্চা পরিণত করা হয়। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে এরকম 30টি টেস্ট টিউব বেবি তৈরি করা হয়। উক্ত সেমিনার চলাকালীন রিচার্ড নামের এক বিজ্ঞানী বলেন, এই মিশনের জন্য অত্যন্ত বুদ্ধিমান শিশুদের দরকার হবে। পাশাপাশি তাদের এমনভাবে ট্রেনিং দিতে হবে, তারা যেন মহাকাশের দীর্ঘ যাত্রায় একটা আবদ্ধ স্পেসশিপের ভেতরেও নিজেদের মানিয়ে নেয়, সবাই মিলেমিশে থাকতে পারে। বড় কথা, তাদের এমন মানসিকতা তৈরি করে পাঠাতে হবে যেন পৃথিবীর প্রতি তাদের কোনো টান না কাজ করে এই যাত্রায় বেরোনোর পর, কারণ তারা আর কখনোই পৃথিবীতে ফিরে আসবেন না। রিচার্ড জিজ্ঞেস করেন, এই মিশনের বাচ্চাগুলোকে কতদিনের মধ্যে প্রস্তুত করা হবে? কারণ বাচ্চাগুলোকে যত ছোট বয়সে পাঠানো যাবে, এতে তারা সহজে স্পেসশিপের বন্দি জীবনটাকে খাপ খাইয়ে নিতে পারবে। তবে রিচার্ড বেশ চিন্তিত ছিলেন, এতগুলো বাচ্চা মহাকাশে দীর্ঘ সময়, তারা কি পারবে এটা করতে? এই কাজে একজন বিশেষ অভিভাবককেও দরকার ছিল, যে ওই বাচ্চাগুলোকে মিশনটির জন্য সঠিকভাবে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে পারবে আর কি। রিচার্ড এই অভিভাবকের দায়িত্বটা নেন।
তিনি বিজ্ঞানী ও পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রেও তার অভিজ্ঞতা রয়েছে। সেমিনার শেষে রিচার্ড সেই ল্যাবে যায় যেখানে শিশুদের জন্ম দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এখানেই বিশেষ সব ট্রেনিং দিয়ে তাদের প্রস্তুত করা হচ্ছে। ল্যাবে ঢোকার আগে তিনি একটি প্রোটেক্টিভ স্যুট পরে নেন। এরপর রিচার্ড সেই শিশুগুলোর সাথে সাক্ষাৎ করেন। শিশুরা রিচার্ডের দেখা পেয়েই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তারা রিচার্ডকে বেশ পছন্দ করত। এই ল্যাবটাই আপাতত শিশুগুলোর পৃথিবী বা তাদের বাড়ি ঘর। তাদেরকে কখনোই বাইরে নিয়ে যাওয়া হয়নি, যাতে করে তারা একদম শুরু থেকেই আবদ্ধ পরিবেশে টিকে থাকার অভ্যাসটা তাদের মধ্যে তৈরি হয়। এতে করে হবে কি, তাদের যখন মহাকাশ যাত্রায় পাঠানো হবে তখন তাদের কিছুই আলাদা মনে হবে না। মহাকাশযানের দীর্ঘ সময়টাও তাদের কাছে একই রকম লাগবে। এখানে রিচার্ড একটি শিশুর আইকিউ বৃদ্ধির জন্য যে পড়াশোনাগুলো করানো হচ্ছে তা চেক করে দেখেন শিশুটি ঠিকঠাক সমস্যার সমাধান করতে পারছে কি না। এরপর সে ক্রিস্টোফার, সেলা এবং জ্যাক নামের 3 শিশুদের বিছানায় ঘুমানোর জন্য শুইয়ে দেন। এখানে জ্যাক তাকে বলে রাতে তার ভয় হয়। রিচার্ড তখন তাকে আশ্বস্ত করে বলে যে তুমি একদম নিরাপদ আছো এখানে। পরদিন রিচার্ড সেই মহিলা বিজ্ঞানীর সাথে কথা বলতে গিয়ে বলে, আমার মনে হচ্ছে আমারও এই শিশুদের সাথে এই মিশনে যাওয়া উচিত, যাতে মহাকাশে তারা যে বিপদগুলোতে পড়বে তখন আমি তাদেরকে সুরক্ষিত করে দেখে রাখতে পারব। নারী বিজ্ঞানীটি তখন বলেন যে রিচার্ড, তুমি এই মিশনে গেলে আর কখনো কিন্তু পৃথিবীতে ফিরে আসতে পারবে না। এটা ওয়ান ওয়ে ট্রিপ, আর সেখানে গেলে তুমি কিছুদিনের মধ্যেই পৃথিবীতে খুব মিস করে অনেক কষ্ট পাবে। তবে এতেও রিচার্ড রাজি হন। নারী বিজ্ঞানীটিও তখন ভাবেন যে রিচার্ড যদি বাচ্চাগুলোর সাথে যায় তবে অনেক ছোট অবস্থাতেই বাচ্চাগুলোকে এই মিশনে পাঠানো যাবে। তাই হেড অব দ্য মিশন এই বিজ্ঞানীও রাজি হন। এরপর আমরা দেখি কয়েকদিন পর একটা রকেট লঞ্চ হচ্ছে। সমস্ত শিশু এই রকেটের মধ্যে আছে, তাদের সাথে রিচার্ডও আছেন। রকেটটি পৃথিবী পেরিয়ে মহাকাশে চলে আসে। এরপর সেখানে থাকা একটি হিউম্যানিটাস নামক স্পেসশিপে যুক্ত হয়। বাচ্চাগুলো স্পেসশিপে উঠে নিজ নিজ ঘরে চলে যায়। রিচার্ড স্পেসশিপের জানালা দিয়ে শেষবারের মতো পৃথিবীকে এক দৃষ্টিতে দেখতে পায় তারা একটু একটু করে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে অন্য গ্রহের উদ্দেশ্যে। এরপর আমাদের 10 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে এই সমস্ত শিশুরা বড় হয়ে কিশোর কিশোরীতে পরিণত হয়েছে। তারা সবাই মিলে একসাথে দিনের শুরু করে। একটি নির্দিষ্ট নিয়মে বা সিস্টেমে তাদের জীবনটা চলছে। প্রতিদিন সকালে উঠে তাদের সবার আগে একটি বিশেষ ক্লাস করতে হয়, যেখানে তাদের ফার্টিলাইজেশন বা প্রজনন সম্পর্কে পড়ানো হয়। কিভাবে 24 বছর বয়স হলে তারা একে অপরের সাথে শারীরিক মিলনের মাধ্যমে নতুন শিশুর জন্ম দেবে, যারা হবে দ্বিতীয় প্রজন্ম। তবে এখানে এই ছেলেমেয়েরা রোবটের মতো জীবন কাটাত, যেখানে পান করার জন্য তাদের একটি নীল রঙের পানীয় বা জুস দেওয়া হয়। এই পানীয়টা পান করা এখানে সবার জন্য বাধ্যতামূলক ছিল। এখানে একদিন ক্রিস্টোফার ও জ্যাক একসাথে মিউজিক শুনছিল। তখন সেলা স্পেসশিপের জানালা দিয়ে বাইরে তাকিয়ে মহাকাশের প্রকৃতি দেখছে। এরপর সে রিচার্ডের সাথে কথা বলতে গিয়ে বলে, আমাদের জীবনের কি আসলে কোনো মূল্য আছে? আমরা তো সেই কাঙ্ক্ষিত গ্রহটিতে যেতে পারছি না, যেতে পারবে আমাদের নাতিপুতিরা। তার মানে কি এই নয় যে আমাদের শুধু শুধু স্পেসশিপে পড়ে থেকে মরে যেতে হচ্ছে, আমাদের জীবন গুরুত্বহীন? রিচার্ড তখন সেলাকে বলে, তোমার জীবনও ততটাই গুরুত্বপূর্ণ যতটা পৃথিবীতে বসবাসরত প্রতিটি মানুষের জীবন। আমি নিজেও স্পেসশিপে তোমাদের সাথে জীবন দিতেই এসেছি, যাতে তোমরা সুরক্ষিত থেকে মিশনটা সফল করাতে পারো। এটা মানবজাতিকে টিকিয়ে রাখার এক মহৎ মিশন, আর তা হচ্ছেই তোমাদের প্রাণের বিনিময়। তাই তোমাদের প্রাণ প্রকৃতপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ও মর্যাদার। পরের দৃশ্যে দেখা যায় রাতে ক্রিস্টোফার নামের ছেলেটির ঘুম আসছে না। সে লক্ষ্য করে তাদের স্পেসশিপটি হঠাৎ করে একটু কেঁপে ওঠে, ঠিক যেন বিমানের ঝাঁকুনির মতো আর কি। ক্রিস্টোফার স্পেসশিপের এই অদ্ভুত ঝাঁকুনি ও শব্দ খুব মনোযোগে পর্যবেক্ষণ করে। সে বোঝার চেষ্টা করে আসলে কি হচ্ছে এভাবে। পরদিন রিচার্ড ক্রিস্টোফারদেরকে নিয়ে এগ্রিকালচার ল্যাব রুমে যায়, যেখানে তারা গাছপালার চাষাবাদ করত। এখানে গাছের অবস্থা দেখতে গিয়ে ক্রিস্টোফার কম্পিউটার থেকে জানতে পারে যে গাছে দেয়া সেচের পানিতে এক ধরনের বিষাক্ত রাসায়নিক উপাদান বা বিষ পাওয়া যাচ্ছে। সেচের পানিগুলো মূলত তাদেরই শরীর থেকে বের হওয়া মূত্র বা প্রস্রাব, যা ফিল্টার হয়ে গাছপালাতে সেচের পানি হিসেবে ব্যবহার হয়।
সে রিচার্ডকে জিজ্ঞেস করে, আমাদের মূত্রের মধ্যে বিষাক্ত রাসায়নিক ধরা পড়ছে, তাহলে আমরা কি বিষাক্ত কিছু খাচ্ছি? এটা কি বিপজ্জনক নয়? এখানে রিচার্ড বলেন যে যেসব গাছ কেবল পানির উপরে বাঁচে তাদের জন্য কিছু কেমিক্যাল এমনিতেই বিষাক্ত হতে পারে, কিন্তু তোমরা তো মানুষ, তোমরা গাছের থেকে শক্তিশালী, তাই তোমাদের জন্য এটি বিষাক্ত নয়, তোমরা বিষাক্ত কিছু খাচ্ছ না। রিচার্ডের এই কথা বলার ধরনে বোঝা যায় তিনি কিছু আড়াল করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পর ক্রিস্টোফার তার বন্ধু জ্যাককে এই রাসায়নিকটির ব্যাপারে বলে। সে মনিটরে দেখায় যে তাদের খাবারে একটি বিষাক্ত রাসায়নিক পাওয়া যায় যার নাম T56J, কিন্তু তারা দুইজন অনেক ঘেটেও তাদের সার্ভারে এই উপাদানটি নিয়ে কোনো তথ্য খুঁজে পায় না। অথচ তারা প্রতিদিন যা খায় বা যা কাজ করে তার প্রত্যেকটির ব্যাপারেই পূর্ণাঙ্গ তথ্য সিস্টেমে রয়েছে, শুধু এই উপাদানটি নিয়েই কোনো তথ্য নেই, যা বেশ সন্দেহজনক। আর তাই এই চিন্তা থেকেই তারা ওই রাতে নিজেদের ঘর থেকে বেরিয়ে রাসায়নিকটির ব্যাপারে গোপনে তদন্ত শুরু করে দেয়। এই কাজের জন্য ক্রিস্টোফার স্পেসশিপের প্রধান কম্পিউটার সার্ভারটি হ্যাক করে রাসায়নিকটি সম্পর্কে সকল তথ্য বের করে নেয়। আর তখন তারা জানতে পারল এই রাসায়নিকটি মূলত একটি ঔষধ যা তাদের পানিতে মিশিয়ে পান করানো হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক ব্যক্তিত্ব এবং হরমোনগুলোকে বিকশিত হতে দেয় না, বিশেষ করে তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার বা ভালোবাসার জন্য যে হরমোনগুলোকে বিকশিত হওয়া দরকার সেগুলোকে এই রাসায়নিকটি পুরোপুরি বন্ধ করে রেখেছে। এই রাসায়নিকটির জন্যই তাদের মধ্যে রাগ, ক্ষোভ, ভালোবাসা বা মানবতা এই ধরনের তীব্র আবেগগুলো তৈরি হচ্ছে না বা দমে থাকছে। আর তাই তারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে কোনো অনুভূতি ছাড়াই ঠিক রোবটের মতো কাজ করে এবং দিন শেষে ঘরে গিয়ে ঘুমিয়ে যায়। এভাবেই কোনো আপত্তি ছাড়া তারা একঘেয়ে একটা জীবন পার করতে পারছিল। ক্রিস্টোফাররা এও বুঝতে পারে তারা এতদিন ধরে যে নীল রঙের পানি পান করছিল এটার মধ্য দিয়েই সেই রাসায়নিকটি তাদের শরীরে প্রবেশ করছে। এতদিন জ্যাক মনে করছিল পানিটা সম্ভবত হজমের কোনো ঔষধ, কিন্তু তা নয়। এই সব কিছু জানার পর ক্রিস্টোফার ও জ্যাক দুজনেই সেই নীল তরলটি পান করা সম্পূর্ণ বন্ধ করে দেয়। পাশাপাশি তারা তাদের সাথে জুলি ও কাইকেও এই ব্যাপারগুলো সব জানিয়ে দিয়ে তাদেরকেও এমনটা করতে বলে। তাদেরকে তারা এটাও জানায় যে এই স্পেসশিপে একটি গোপন চেম্বার রয়েছে, মানে একটি বিশেষ রুম রয়েছে যা তাদের কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে, আর রুমটি তারা খুলতেও পারেন না। এরকম বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো তাদের কাছে লুকানো হচ্ছে, আর রিচার্ড সম্ভবত এইসব ব্যাপারে জেনেও তাদেরকে কিছু বলছে না, এসব আড়াল করে রাখছে। এরপর ক্রিস্টোফার সরাসরি রিচার্ডের কাছে গিয়ে স্পেসশিপের লুকানো সেই গোপন রুম বা চেম্বারটির সম্পর্কে জিজ্ঞেস করে। রিচার্ড তখন বলে যে আসলে সে নিজেও এটা জানে না, তবে সম্ভবত রুমটি শুধুমাত্র তৃতীয় প্রজন্মের জন্য তৈরি, অর্থাৎ তাদের নাতি নাতনিদের জন্য। ক্রিস্টোফার চলে যাওয়ার পর রিচার্ড পৃথিবীতে একটি মেসেজ পাঠিয়ে জানতে চায় এখানে থাকা সবগুলো ছেলেমেয়েকে কি তাদের ব্যাপারে সবকিছু বলে দেয়া যাবে কিনা, সকল গোপন তথ্য বলে দেয়া যাবে কিনা, যাতে করে এখানকার সবার মধ্যে রিচার্ডের প্রতি যে বিশ্বাসটা আছে সেটা যেন বজায় থাকে। না হলে পরে ছেলেমেয়েগুলো কোনো সত্য জানতে পেরে তাকে অবিশ্বাস করলে পরে বড় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তবে তার এই মেসেজটি পৃথিবীতে পৌঁছাতে 2 মাসের মতো সময় লেগে যাবে, আর উত্তর আসতে তো আরও বেশি সময় লাগবে। পরদিন যখন সবাই খাওয়ার লাইনে দাঁড়িয়ে আছে তখন সেলার পিছনে দাঁড়িয়ে থেকে ক্রিস্টোফারের মধ্যে সেলার প্রতি প্রেমের অনুভূতি হতে শুরু হয়। যেহেতু সে ওই নীল পানীয়টা পান করা বন্ধ করেছিল, যার জন্য তার মধ্যে এসব আকর্ষণ, প্রেম, এসব অনুভূতি জেগে উঠতে শুরু করেছে। মেয়েটির কাছে আসতে তার মধ্যে উত্তেজনা তৈরি হয়, যেটা আগে সে কখনো কারো জন্য অনুভব করতে পারেনি। অন্যদিকে জ্যাক, সেও সিলার প্রতি এরকম একটা অনুভূতি অনুভব করতে শুরু করেছে, সেও সিলাকে পছন্দ করছিল। এরপর সবাই যখন দুপুরের খাবার খাচ্ছে আর ক্রিস্টোফার ভালোবাসার চাহনিতে সেলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, ঠিক তখনই জ্যাক সেলার কাছে এসে সরাসরি গিয়ে বলে দেয়, তোমাকে অন্যরকম লাগছে, দেখতে ভালো লাগছে। তাকে ছোঁয়ারও চেষ্টা করছিল, মানে বোঝাতে চাচ্ছে যে সে তাকে পছন্দ করে। এ সময় রিচার্ড সেখানে এসে দেখে জ্যাক সেলার হাত ধরে আছে, তাই সে জ্যাককে হাত ধরতে বারণ করে, কেননা এটা তাদের নিয়ম নীতির বিরুদ্ধে ছিল। এরপর জিমের সময় জ্যাক ও ক্রিস্টোফার কসরত করতে গিয়ে একসময় একে অপরের সাথে লড়াই বাঁধিয়ে দেয়, কারণ তাদের মধ্যে এখন সেলাকে নিয়ে হিংসে শুরু হয়েছে। জ্যাক হঠাৎ করে জোরে জোরে চিৎকারও করতে শুরু করে দেয়। সেখানে থাকা সবাই বুঝতে পারছিল না ব্যাপারগুলো আসলে কি।
আসলে মানুষ লাগাম ছাড়া হয়ে গেলে যেমনটা করে, ক্রিস্টোফাররা এরকমই আচরণ করছিল। পরে লড়াই থেকে তারা আনন্দে হঠাৎ দৌড়ও শুরু করে দেয়। এখানে বিষয়টা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তারা নীল পানীয়টা পান করা ছেড়ে দিয়েছে জন্য তাদের মধ্যে এই সব অনুভূতি জেগে উঠেছে। এভাবে দৌড়ানোর সময় তাদের স্পেসশিপ হঠাৎ একটি শব্দ করে কেঁপে ওঠে। শব্দটা শোনার পর তারা এগিয়ে কন্ট্রোল রুমের দিকে চলে যায়, যেখানে তারা তাদের এক সদস্যকে দেখতে পায়। এই সাথীর কাজ হলো এই রুম থেকে পুরো স্পেসশিপকে নজরে রাখা যে কোথায় কী হচ্ছে। ছেলেটির নাম এডওয়ার্ড। ক্রিস্টোফাররা তাকে জিজ্ঞেস করে স্পেসশিপের এই গোলমালের শব্দ কোথা থেকে আসে। এর আগে রিচার্ড তাদের বলেছিল যে তাদের স্পেসশিপের এরকম শব্দের পেছনে রয়েছে তাপমাত্রার পার্থক্য। ভিতরের তাপমাত্রা বেশি বেড়ে গেলে তখন শিপটা ঠান্ডা করার জন্য জোরে কুলিং মেশিনগুলো চলে, তখন এরকম শব্দ হয়। তবে এডওয়ার্ড মনে করেছে এটা তাপমাত্রার পার্থক্যের জন্য হচ্ছে না। তার মতে এই শব্দ কোনো ধরনের এলিয়েন প্রাণীর হতে পারে। পৃথিবীতে যদি নানা রকম বা অদ্ভুত ধরনের প্রাণী থাকতে পারে, তবে মহাকাশে কেন নয়। সে মনে করে যে এরকম কোনো অদ্ভুত প্রাণী বা ক্রিয়েচার প্রতিনিয়ত তাদের স্পেসশিপে আক্রমণ করছে, যার জন্য এরকম শব্দ হয়। এদিকে সেলা রিচার্ডের কেবিনে ছিল। রিচার্ড পৃথিবী থেকে বেশ কিছু গাছের শুকনো লতাপাতা, বীজ এসব নিয়ে এসেছিল, যেগুলোর ঘ্রাণ নিয়ে সে মাঝে মধ্যে পৃথিবীর কথা মনে করে। সেলাকে রিচার্ড ভালো শিক্ষার্থীর মতো বেশ স্নেহ করত, তাই তাকে রিচার্ড এই ঘ্রাণের অভিজ্ঞতাটা একটু নিতে দেয়। তবে জ্যাক ও ক্রিস্টোফার দূর থেকে তাদের কথার আওয়াজ শুনতে পেয়ে ধীরে ধীরে এই ক্যাবিনের কাছে এসে উপস্থিত হয়েছে এবং দেখে যে সেখানে রিচার্ড সেলার কাঁধে হাত রেখেছে। এটা দেখে তাদের মনে, বিশেষ করে জ্যাকের মনে প্রচণ্ড হিংসা হয়, কেননা রিচার্ড তাকে সেলাকে ছুঁতে বারণ করলেও রিচার্ড নিজেই আবার সেলার কাঁধে হাত রাখছে। পরদিন রিচার্ড সবাইকে একসাথে করে ডেকে জানান যে তাদের স্পেসশিপের বাইরের যে ট্রান্সমিটারটা রয়েছে তাতে সমস্যা হয়েছে, যার জন্য পৃথিবীর সাথে তাদের স্পেসশিপের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছে। মোট কথা স্পেসশিপের নেটওয়ার্কিং প্রবলেম, এটা ঠিক করতে হবে। রিচার্ড জ্যাককে বলেন, আমরা দুইজন মিলে স্পেসশিপের বাইরে গিয়ে সেই নষ্ট ট্রান্সমিটারটি ঠিক করব। তাই তুমি তাড়াতাড়ি স্পেস স্যুটটা পরে নাও, আর বাকিরা স্পেসশিপের ভেতরে থেকেই ট্রান্সমিটার ঠিক করার কাজে আমাদেরকে সাহায্য করবে। এদিকে জ্যাক স্পেস স্যুটের বাহানায় সেলার কাছে চলে যায়। সেলা জ্যাককে স্পেস স্যুট সম্পর্কে একটু একটু করে বলছিল, কিন্তু ঠিক তখনই জ্যাক তাকে বাজেভাবে জোরপূর্বক স্পর্শ করার চেষ্টা করে। হঠাৎ করে এখানে রিচার্ড পৌঁছে দেখতে পায় যে এরকম অবস্থা, তখন সে জ্যাককে ধরে নিচে ফেলে দেয়। রিচার্ডকে রাগান্বিত দেখে জ্যাক সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। রিচার্ডও তার পিছু নেয়। পথে রিচার্ড ফিবি নামক একজনের দেখা পায়, আর ফিবি তাকে জানায় যে জ্যাক ও ক্রিস্টোফার সেই নীল রঙের তরল পানীয়টা পান করা বন্ধ করে দিয়েছে বেশ কিছুদিন আগে থেকেই। তাই পরবর্তীতে রিচার্ড সরাসরি ক্রিস্টোফারের কাছে গিয়ে এ ব্যাপারে কথা বলে। রিচার্ড জিজ্ঞেস করে তারা কি নীল পানীয়টা পান করা ছেড়ে দিয়েছে। ক্রিস্টোফার জানায় যে সে কেনই বা এই নীল পানীয়টা পান করবে, যেটা কিনা আসলে ঔষধ, যা তাদের স্বাভাবিক চাহিদা, আচরণ এসব দমিয়ে রাখতে ব্যবহার করা হচ্ছিল। এতে তাদেরকে এক প্রকার রোবটের মতো বানিয়ে রাখা হচ্ছে। রিচার্ড ক্রিস্টোফারকে বলে এই তরলটি ঠিক সেই ধরনের আচরণ ঠেকানোর জন্যই তৈরি করা হয়েছে, যেটা সে এইমাত্র জ্যাককে করতে দেখতে পারল। তারা যে মিশনটা সম্পন্ন করতে এসেছে তা ঠিকভাবে করার জন্য অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। কিছু আচরণ, চাহিদা নিয়ন্ত্রণে রাখা তাদের মিশন সম্পন্ন করারই অংশ। এরপর রিচার্ড নিজেকে একটু শান্ত করে ক্রিস্টোফারের কাছে আপাতত ট্রান্সমিটারটা ঠিক করার কাজে সাহায্য চায়, যাতে পৃথিবীর সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করে এই মিশনটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। এদিকে জ্যাক পালিয়ে কন্ট্রোল রুমের ভেতরে চলে এসেছিল। অন্যদিকে রিচার্ড ও ক্রিস্টোফার স্পেস স্যুট পরে স্পেসশিপের বাইরে বেরিয়ে মহাশূন্যে চলে যায় এবং ট্রান্সমিটার ঠিক করার কাজ শুরু করেছে। রিচার্ড ট্রান্সমিটারের একটি অংশ ঠিক করছিল, আর ক্রিস্টোফার অন্য একটি অংশ। ক্রিস্টোফার প্রথমবারের মতো মহাকাশকে ভেসে ভেসে অনুভব করতে পারছে। ঠিক সেই সময় স্পেসশিপের ভেতরের সবাই স্ক্রিনে তাদের দুইজনকে কাজ করতে দেখতে পাচ্ছে। তবে হঠাৎ করে আবার স্পেসশিপে সেই কম্পন শব্দের সৃষ্টি হয়। সবাই স্ক্রিনে দেখে যে স্পেসশিপের বাইরে একটি কালো ছায়া রিচার্ডের দিকে এগিয়ে যাচ্ছে। রিচার্ড এই ছায়ার দিকে তাকিয়ে বেশ ভয় পায়, একটা বড় ধাক্কা অনুভব করে, যার ফলে পরবর্তীতে রিচার্ড স্পেসশিপ থেকে দূরে ছিটকে চলে যেতে থাকে। এ সময় শিপের ভেতরের সবাইও একই সাথে বড় বড় কম্পন অনুভব করছিল।
কেউই বুঝতে পারছিল না এখানে আসলে হচ্ছেটা কি। পুরো স্পেসশিপের পাওয়ারও কাট হয়ে যায় তখন। আবার তার কিছু পরেই তাদের সিস্টেম রুমের ভেতরে আগুন লেগে গিয়েছে। পরিস্থিতি বুঝে তারা দ্রুত সেখানে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। এদিকে ক্রিস্টোফার কোনো রকমে রিচার্ডকে ধরতে পেরেছে ও তাকে টেনে হিঁচড়ে স্পেসশিপের ভেতরে নিয়ে আসতে সক্ষম হয়। তারা রিচার্ডকে সরাসরি মেডিকেল রুমে নিয়ে যায়। এই দুর্ঘটনার ফলে রিচার্ডের হাত মুখ পুড়ে গিয়েছিল। মেডিকেল টিম রিচার্ডকে জ্ঞানে ফেরানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হলো না। মেডিকেল বিষয়ে সবথেকে বেশি অভিজ্ঞ সেলা বলে রিচার্ড মারা গিয়েছে। এই ঘটনায় শিপের সকল সদস্য খুব দুশ্চিন্তায় পড়ে যায় যে আসলে কি হলো আর রিচার্ড মারা পড়ল কিভাবে। সকল সদস্যরা এক জায়গায় জড়ো হয়ে এই ঘটনা নিয়ে আলোচনা করছে। সবাই এই ঘটনার আগ মুহূর্তে সেই শব্দ ও কম্পন অনুভব করেছে, এর বেশি কিছু তারা বুঝতে পারেননি। তবে এডওয়ার্ড জানায় যে ঘটনার সময় সে মনিটরে এমন কিছু দেখেছিল যেন কোনো এক ধোঁয়ার কুণ্ডলী রিচার্ডের উপরে আক্রমণ করছে এরকম। আরও পরিষ্কার করে সে বলে সম্ভবত এটা ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন রিচার্ডের শরীরের ভিতরে ঢুকে গেছে। তখন তিনি ছিটকে এই অবস্থা হয়েছে সম্ভবত। এটা শুনে ফিবি কেঁদে ফেলে ও এখানকার সকল সদস্যের মধ্যে একটা ভয় তৈরি হয়। তবে আসলেই যে রিচার্ডের সাথে কি হয়েছিল তখন ও কিভাবে সে মারা গিয়েছে এটা সুস্পষ্টভাবে জানার জন্য তাদের ওই সময়ের ক্যামেরার রেকর্ডগুলোকে দেখতে হবে। কিন্তু সিস্টেমে আগুন লাগার জন্য বিদ্যুতের ঘাটতি হয়েছে, এজন্য কম্পিউটার আপাতত বন্ধ আছে। এই ঘটনার পর সবার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ক্রিস্টোফার সবাইকে সান্ত্বনা দিয়ে বলে, যদি আমরা সবাই একসাথে থাকি তাহলে কেউই আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না। এরপর স্পেসশিপের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়। তখন সবাই মিলে সর্বপ্রথম সিসিটিভি ফুটেজগুলোকে চেক করতে যায়, কিন্তু দেখা গেল সব ক্যামেরা ফুটেজ যে কম্পিউটার সার্ভারে ছিল তা সম্ভবত আগুন লাগার জন্য নষ্টই হয়ে গেছে, তাই রেকর্ডগুলো পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো এখন তাদের একজন নতুন নেতা দরকার ছিল যে সবাইকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে এবং তাদের মিশনটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। পাশেই দাঁড়িয়ে থাকা জ্যাক সবাইকে বলল, আমি নেতা হতে পারি। কিন্তু বাকি সদস্যরা বলে নেতা বেছে নেওয়ার জন্য ভোটের ব্যবস্থা করা উচিত। এরপর সবাই নিজের পছন্দের জনকে ভোট দেয়। ভোট শেষে ফলাফল আসে যে বেশিরভাগ সদস্য ক্রিস্টোফারকে ভোট দিয়ে তাদের নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে। তবে জ্যাক ক্রিস্টোফারকে নেতা নির্বাচিত হতে দেখে মনে মনে প্রচণ্ড ক্ষেপেছে আর হিংসে হয়। সে ভেবেছিল নেতা শুধু তাকেই মানায়, কিন্তু জ্যাক সবার সামনে ভং ধরে যে সেও খুশি হয়েছে ও ক্রিস্টোফারকে সে অভিনন্দনও জানায়। নেতা হওয়ার পরপরই ক্রিস্টোফার সবাইকে আদেশ করে সবার আগে নষ্ট ট্রান্সমিটার ঠিক করতে হবে। সে সকল সদস্যদের ডেকে শিপের বিভিন্ন ক্ষতি হওয়া যন্ত্রাংশ মেরামতের কাজে লাগিয়ে দেয়। এদিকে তাদের সিস্টেমে আগুন লাগলেও হার্ড ড্রাইভগুলো ঠিক থাকার সম্ভাবনা আছে, বা সেটা মেরামত করে চালানো গেলে সিসিটিভি ফুটেজগুলোকে পাওয়া সম্ভব, যেটা দিয়ে তারা রিচার্ডের সাথে ঠিক কী ঘটেছিল তখন তা স্পষ্টভাবে জানতে পারবে। অন্যদিকে সেলা রিচার্ডের কেবিনে গিয়ে তার পরিবারের ছবি ও ভিডিওগুলোকে দেখছে। তখন সেখানে ক্রিস্টোফার এসে উপস্থিত হয়। সে সেলাকে জিজ্ঞেস করে সেলা এখানে কি করছে। এর আগে তারা এও দেখেছে যে রিচার্ড তাকে স্পর্শ করেছে, তাদের মধ্যে কি কোনো গভীর সম্পর্ক ছিল। সেলা উত্তর দেয় রিচার্ড এই স্পেসশিপে নিজেকে খুব একা মনে করত। সেলাই ছিল তার খুব স্নেহের শিক্ষার্থী এবং একজন বিশ্বস্ত বন্ধু। যখন তার খুব একাকিত্ব মনে হতো তখন সে সেলাকে তার পরিবার বা তার নানা শখের কাজগুলোকে দেখিয়ে একাকিত্ব ভুলতে চাইত, ভালো অনুভব করত, এটাই, এর বেশি কিছু নয়। এরপর তারা দুইজন মিলে রিচার্ডের একটি ভিডিও দেখে। ভিডিওতে রিচার্ড বলছিল এই মিশনটা তাদের প্রত্যেকের জন্য কতটা তাৎপর্যপূর্ণ ও গৌরবের, কেননা ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকা এই মিশনের উপরই নির্ভর করছে। সে পৃথিবী ছেড়ে এসেছে, নিজের পরিবার থেকে দূরে এসেছে, কিন্তু এসেছে এই ছেলেমেয়েগুলোকে সুরক্ষার জন্য। তাদের জীবনকালেই শিপের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু তারাই তো উত্তরসূরি দিবে যারা শেষে নতুন গ্রহে মানব বসতি তৈরি করবে। তাই শিপের ছেলেমেয়েগুলোকে সুরক্ষিত রাখতেই হবে। এখানে ক্রিস্টোফাররা চিন্তিত হয় রিচার্ড কি থেকে বারবার সুরক্ষার কথা বলছে, সামনে তাদের কি কোনো বিপদ আছে। এরপর ক্রিস্টোফার বাকি সদস্যদের দেখতে যায় যে তারা ঠিকঠাক কাজ করছে কিনা, কিন্তু সেখানে সে পৌঁছে দেখল সবাই একসাথে ক্যান্টিনে বসে আছে, তাদের কাজগুলো করছেন না।
সে সবাইকে ধমক দিয়ে বলে, এরকম করলে আমরা কি কখনো আমাদের এই মিশন সফল করতে পারবো? তখন সেখানে জ্যাক বলে তারা আসলে রেফ্রিজারেটর বা ফ্রিজ ঠিক করছিল, যেটা সিস্টেমের গোলযোগের কারণে নষ্ট হয়েছে। সে ক্রিস্টোফারকে জানায় যে কিছু খাবার এখনও ঠিক আছে, তবে শীঘ্রই নষ্ট হয়ে যেতে পারে, তাই তারা সেই খাবারগুলো খাওয়ার পরিকল্পনা করছে। এবং এরই সাথে ক্রিস্টোফারের নতুন নেতা হওয়ার ব্যাপারটাকে তারা পার্টির মতো করে উদযাপনও করতে চায়। ক্রিস্টোফারও তখন রাজি হয়। পার্টিতে তারা পেট পুরে খাবার খায়। এরপর কিছু ছেলে বেশ সেই নীল পানীয়টা পান করতে গেলে কায়ে নামক একজন তাদেরকে এটা পান করতে মানা করে, বলে এটা তাদের নিয়ন্ত্রণ করার জন্য পান করানো হচ্ছিল। তখন সবাই পানীয়টা ফেলে দেয়, আর তারপর শুরু হয় এক লীলা খেলার যাত্রা। ধীরে ধীরে তাদের মধ্যে থাকা আবেগ, হাসি, কান্না, রাগ, হিংসে এই ব্যাপারগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। মানে হঠাৎই তাদের মাঝে মানুষের স্বাভাবিক আচরণগুলো জেগে উঠতে শুরু করেছে। এদিকে ক্রিস্টোফার সেলার সাথে সময় পার করতে করতে তারা একে অপরের বেশ কাছাকাছি এসে যায়। অন্যদিকে জ্যাকও জুলির প্রতি একদিন হঠাৎই তীব্র আকর্ষণ অনুভব করে। জুলিও একই অনুভূতি পেয়ে জ্যাককে পাল্টা স্পর্শ করছিল। সেখানে উপস্থিত সবাই তাদের দিকে তাকিয়ে এসব বোঝার চেষ্টা করে যে তারা কি করছে। বাকিদের মধ্যেও তখন এই আকর্ষণের অনুভূতিগুলো তীব্র হতে শুরু হয়। কিছুদিন পর তাদের মধ্যে উত্তেজনা, উদ্দীপনা খুব জেগে উঠেছে। ব্যায়ামের সময় মারামারি, খেলাধুলা ও এরপর স্পেসশিপের এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তারা একরকম আনন্দ পায়। মানে তারা লাগাম ছাড়া আচরণ করতে শুরু করেছে। এরপর একদিন জ্যাক কিছু সদস্যদের সাথে নিয়ে রিচার্ডের কেবিনে গিয়ে যুদ্ধ সংঘাতের মুভিগুলোকে খুব মনোযোগে উপভোগ করছে। এই সময় সেলা সেখানে এসে জানতে পারে তারা রিচার্ডের যত্নের জিনিসগুলো খুঁটিয়ে দেখেছে আর এখন ভায়োলেন্সের মতো মুভি দেখছে। এগুলো রিচার্ডকে অসম্মান করা। সে তাদের সবাইকে বাইরে বের হতে বলে। তারা বেরিয়ে গেলে সবশেষে জ্যাক সেলাকে জানায় রিচার্ড কিন্তু এখন বেঁচে নেই যে তোমাকে বাঁচাতে পারবে। সেলা বলে সে নিজেই তার রক্ষা করতে পারবে। এরপর সে সোজা মেডিকেল রুমে গিয়ে একটি ধারালো ছুরি তার নিজের রক্ষার জন্য রেখে দেয়। এদিকে ক্রিস্টোফার জ্যাককে দেখে তার পিছু নেয়, কারণ তার মনে হচ্ছিল জ্যাক সেলার ক্ষতি করার কথা ভাবছে। ক্রিস্টোফার দ্রুত মেডিকেল রুমে সেলাকে রক্ষা করতে যায়। যাওয়ার সময় সে এও দেখে অন্যান্য সদস্যরা যৌনতাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। ক্রিস্টোফার সেলার সাথে সাক্ষাৎ করে, আর যখন দেখে যে জ্যাক সেলার দিকেই আসছে তখন সে সেলাকে জড়িয়ে ধরে। মানে সে জ্যাককে এমন কিছু দেখানোর চেষ্টা করছিল যেন জ্যাক দেখে মনে করে যে ক্রিস্টোফার আর সেলা একে অপরকে ভালোবাসে। এই দৃশ্যটা দেখে জ্যাক ফিরে চলে যায় তখন। এদিকে সেলা ক্রিস্টোফারকে ভুল বুঝছিল, তাই ক্রিস্টোফার তাকে বুঝায় যে এমনটা সে শুধু তাকে জ্যাকের হাত থেকে বাঁচানোর জন্যই করেছে। তখন সেলা বলে, তাহলে তুমি বাকি সদস্যদের কেন সাহায্য করছো না? তারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর তুমি একজন নেতা। ক্রিস্টোফার সেখান থেকে বেরিয়ে জ্যাককে খুঁজে বের করে আর তাকে সেলার থেকে দূরে থাকার জন্য সতর্ক করে দেয়। ঠিক তখনই আবার চারদিক থেকে সেই অদ্ভুত শব্দটা আসতে শুরু করেছে। সকলে এই শব্দের উৎস খুঁজতে গিয়ে কায়ের দৃষ্টি একটি ঘরের দিকে পড়ে, যেখানে জুলি অন্য এক সদস্য অর্থাৎ পিটারের সাথে ঘনিষ্ঠভাবে লিপ্ত ছিল। এটা দেখে কায়ের প্রচণ্ড রাগ হয় এবং পিটারকে বেধড়ক মারতে শুরু করে সে। জুলিকে কায় পছন্দ করত, তাই হিংসেতে এখানে মারামারি বেঁধে গিয়েছে। পরে জ্যাক এসে আবার কায়কে সাহায্য করলে তখন পিটার ভয়ে পালিয়ে যায়। কয়েক ঘন্টা পর ক্যান্টিনে ক্রিস্টোফার সবার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কেউই তার কথাকে গুরুত্ব দিচ্ছিল না। যেমন একজন টেবিলের উপরে উঠে খাচ্ছিল, ক্রিস্টোফার নেমে খেতে বললে কিন্তু সে তাকে শুনছিল না। অর্থাৎ অভিভাবকহীন হয়ে এবং ওই পানীয়টা বাদ দিয়ে তাদের মধ্যে ভয়ঙ্কর রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে। আর হঠাৎ এ সময় পিটার পেছন থেকে এসে কায়ের উপর একটি লোহার রড দিয়ে আক্রমণ করে বসে। এরপর ক্রিস্টোফার ও বাকি সকলে মিলে পিটারকে আটকে দেয়। পরে ক্রিস্টোফার সকলকে নিয়ে একটি মিটিংয়ে জানায় যে আমাদের মারামারি করা উচিত নয়, এতে আমরা শেষে কেউই টিকতে পারবো না। এসব বাদ দিয়ে আমাদের এই স্পেসশিপটা মেরামত করতে হবে, আমাদের মিশন পূরণ করতে হবে। ক্রিস্টোফার সকলকে সিস্টেম রুমটা সবার আগে মেরামত করার জন্য বলে। তবে এডওয়ার্ড সিস্টেম রুমে যেতে ভয় করছিল। তার ধারণা রিচার্ডের শরীরের মধ্য দিয়ে এলিয়েনটা এখন শিপের ভিতরে চলে এসেছে, সম্ভবত সিস্টেম রুমের মধ্যেই আছে সে।
তবে ক্রিস্টোফার এসব এলিয়েনের কথা বিশ্বাস করে না, তার সাথে আরও কয়েকজন বিশ্বাস করছিল না। যেমন ফিবি বলে, সবার আগে আমাদের এজন্যই সিস্টেম রুমটা মেরামত করে ঠিক করা উচিত। এতে আমরা সিসি ক্যামেরা ফুটেজগুলো উদ্ধার করে জানতে পারি যে রিচার্ডের মৃত্যুর কারণ আসলেই কি কোনো এলিয়েন কি না। কিন্তু জ্যাক তাদের কথার মাঝখানে বলে উঠল যে ক্রিস্টোফার বা ফিবি কারো কথাই শোনা উচিত না। আর সে ক্রিস্টোফারকে একজন খারাপ নেতা বলে। সে বলে এলিয়েনটি রয়েছে এবং ক্রিস্টোফারের কথা মতো চললে তারা এটির সাথে মোকাবেলা করতে পারবে না। তবে জ্যাক বলে সে এটি থেকে সকলকে রক্ষা করতে পারবে এবং সকলের জন্য বেশি খাবারেরও ব্যবস্থা করে দেবে যদি সকলে তাকে নেতা মেনে নেয়। এই তর্কে শিপের সদস্য দল দুই ভাগে ভাগ হয়ে যায়। অল্প কয়েকজন এখনও ক্রিস্টোফারের পক্ষেই থাকে আর বাকি সকলে জ্যাককে তাদের নতুন নেতা মেনে নেয়। এখানে আমরা মানুষের আরেকটা সহজাত স্বভাব স্পষ্টই দেখতে পাই, তা হলো বিভাজন। ক্ষমতার লোভে মানুষ এরকম নানা কথার কায়দাকৌশলে দলে ভাঙন ঘটায় নিজেকে প্রধান বানানোর জন্য বা ক্ষমতা পাওয়ার জন্য। বাস্তবে এরকমই হয়, আর সেটা আরও বড় পরিসরে হয়। এদিকে ক্রিস্টোফার নিজের দলকে নিয়ে সিস্টেম রুমে চলে যায়, কারণ সে জানতে চাচ্ছিল সেখানে কি সত্যিই কোনো এলিয়েনের মতো কিছু আছে। প্রথমে সে ও সেলা মিলে সিস্টেম রুমে তল্লাশি করতে যায়। অন্যদিকে কিছু সময় পর জ্যাক ও তার দলও সিস্টেম রুমের কাছে এসে উপস্থিত হয়। তারা জানতে পারে যে ক্রিস্টোফার ইতিমধ্যেই রুমের ভিতরে গিয়েছে তল্লাশি করতে। এলিয়েন খোঁজে তখন জ্যাক ও তার সাথী কায়ো রুমের ভেতরে এগিয়ে যায়। একটু পর আচমকা কিছু শব্দ ও কম্পন শুনতে পায় বাইরে থাকা সদস্যরা। পরে জ্যাকরা আহত ও ভীত অবস্থায় বেরিয়ে আসে এবং সাথে সাথে সিস্টেম রুমের দরজা বন্ধ করে দেয়া হয়। জ্যাকরা বলছিল ভিতরে একটা অদ্ভুত প্রাণীর মতো কিছু রয়েছে। অন্ধকারে তারা স্পষ্টভাবে এটার আকৃতি দেখতে পারেনি, তবে এটা নাকি হামলা করেছে জ্যাকদের উপর। এদিকে সিস্টেম রুমের ভেতরে থাকা ক্রিস্টোফার একটি সিসিটিভি হার্ড ড্রাইভ খুঁজে পায়। এটা সে সেলার হাতে দিয়ে চালিয়ে দেখতে বলল। এতে ওই দিন রিচার্ডের মৃত্যুর সময়কার ফুটেজ থাকতে পারে। তারা এই ড্রাইভে সিস্টেম রুমের পুরনো দিনের ফুটেজগুলোকে খুঁজে পায়, আর এসব দেখে তারা যা জানতে পারে তাতে তারা রীতিমতো অবাক ও আতকে ওঠার মতো অবস্থা। ওই দিন জ্যাক ও কায় শিপের কন্ট্রোল রুমে ছিল। জ্যাকের হিংসে হচ্ছিল রিচার্ড ক্রিস্টোফারকেই সবথেকে বেশি সুযোগ দেয় সব কিছুতে, এবং সেদিন তাকে সাথে নিয়েই সে স্পেসশিপের গুরুত্বপূর্ণ মেরামতেও বেরিয়েছে। পাশাপাশি রিচার্ড সেলাকেও স্পর্শ করেছিল, যেটা জ্যাকের সহ্য হয়নি। তো তখন কায় মজা করে বলে, তুমি চাইলে রিচার্ডকে একটু বৈদ্যুতিক শক দিয়ে এটার প্রতিশোধ নিতে পারো। কিন্তু জ্যাক অত্যন্ত ভারী মাত্রার শক দেয়, এতে করে রিচার্ড বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে মারা যায়। অর্থাৎ এটা একটা খুন। আর যেহেতু জ্যাক এবং কায়ো এতে জড়িত, তাই তা ধামাচাপা দিতে সকলের মধ্যে তারা এলিয়েনের মিথ্যে কথা ভয় ঢুকিয়ে দেয়। আর এ কারণে তারাই সিস্টেম রুমে আগুনও লাগিয়েছিল, যাতে সকল প্রমাণ এসব ফুটেজ সব নষ্ট হয়ে যায়। এভাবে ক্রিস্টোফার ও তার দল এসব জানার পর তা আপাতত গোপন রাখারই সিদ্ধান্ত নেয়, যতক্ষণ না তারা তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পারছে। পরবর্তীতে ক্রিস্টোফাররা সেই ড্রাইভটিকে একটি লকারে লুকিয়ে রাখে। এই সময়গুলোর মধ্য দিয়ে ক্রিস্টোফার ও সেলার মধ্যে সম্পর্ক অনেক গভীর হয়েছিল। তারা একই সাথে রাত্রি যাপনও করে। পরদিন সকালে জ্যাক তাদের জাগিয়ে বলল যে ক্যান্টিনে আজ একটি পার্টির আয়োজন করা হয়েছে, তুমিও তোমার দলকে নিয়ে চলে এসো। কিছুক্ষণ পর ক্রিস্টোফার ও তার দল সেখানে উপস্থিত হয়। তারা জানতো না এই পার্টি কেন হচ্ছে, কিন্তু পরে জ্যাক উঠে দাঁড়িয়ে ঘোষণা করে এই পার্টির কারণ। সে বলে, এই মুহূর্ত থেকে আমি নিজেকে এখানকার চিফ অফিসার বা প্রধান নেতা ঘোষণা করছি। আমি সবার মত নিয়ে কিছু রুল বানাবো, তবে কেউ এসব রুল ব্রেক করতে পারবেন না, করলে শাস্তি পেতে হবে। পাশাপাশি আমরা সবাই এক হয়ে ওই এলিয়েনটিকে খুঁজে বের করে মেরে ফেলারও কাজ করব। এই কথাগুলো শুনে ক্রিস্টোফার তখন সরাসরি সেই ড্রাইভের ফুটেজ স্ক্রিনে চালিয়ে দেয়। সবাই সেই ফুটেজে স্পষ্ট দেখতে পায় রিচার্ডের মৃত্যুর পেছনে জ্যাক ও কায়ের হাত রয়েছে, এবং তারা ইচ্ছাকৃতভাবে স্পেসশিপে এলিয়েন আছে বলে সবার কাছে মিথ্যা বলেছিল। এরপর ক্রিস্টোফার বলে জ্যাক ও কায়কে ঘরবন্দি করে রাখা উচিত, এটাই হবে তাদের শাস্তি। তখন জ্যাক সবাইকে বলে, আমি রিচার্ডকে হত্যা করেছি শুধুমাত্র তোমাদের সবার সুরক্ষার জন্য, কারণ আমি বুঝতে পেরেছিলাম শিপের বাইরে গিয়ে রিচার্ডের মধ্যে তখন এলিয়েনটি ঢুকে যায়।
আমি তাকে মেরে ফেলে এলিয়েনটিকেও দূর করতে চেয়েছিলাম, কিন্তু ক্রিস্টোফার রিচার্ডের লাশের সাথে এলিয়েনটিকে স্পেসশিপের ভেতরেই নিয়ে এসেছে, এবং হয়তো এটা এখন আমাদের কারো একজনের শরীরে এখন লুকিয়েও আছে। তাই আমাদের উচিত হবে এটাকে খুঁজে বের করে মেরে ফেলা। জ্যাক চালাকি করে আরও বলে যে মিশনের নাম দিয়ে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে, ঔষধ দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। একটা মিথ্যাবাদী চক্র তাদের স্বার্থ হাসিল করতে চায় আমাদের প্রাণ নষ্ট করে। তাই আমরা এই মিশন ফলো করব না। এই কথা বলে জ্যাক ক্রিস্টোফারের দলের একটি ছেলেকে ধাক্কা দিয়ে বলে, আমার মনে হচ্ছে এর শরীরে এলিয়েনটি আছে। এই কথা শুনে ছেলেটি নিজেকে বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সবাই তার পেছনে দৌড়ায় এবং একসময় তাকে মাটিতে ফেলে দিয়ে নির্দয়ভাবে শেষমেশ মেরেই ফেলা হয়। জ্যাক খুব সুকৌশলে শিপের সদস্যদের ম্যানিপুলেট করতে পেরেছে, আর অনেকেই জ্যাকের অন্ধভক্ত হয়ে গিয়েছিল। এই ম্যানিপুলেশন ও অন্ধভক্তি, এই জিনিসগুলোকে চতুর লোকরা তাদের ফায়দা লুটের কাজে ব্যবহার করে। সত্যকে মিথ্যা আর নিজের দিকে ক্ষমতা আনতে অসৎ মানুষেরা এই ধরনের কাজগুলো করে থাকে খুবই, যেটা আমাদের সমাজেই হয়। মুভিতে তাই দেখানো হয়েছে, একটু অন্যভাবে। যাই হোক, ক্রিস্টোফার তার দলকে স্পেসশিপের সবথেকে নিরাপদ একটি ঘরে নিয়ে যায়। অন্যদিকে জ্যাক তার দলকে নিয়ে মেডিকেল রুমে গিয়ে সেখানকার সব ধারালো অস্ত্রশস্ত্রগুলো তুলে নেয়, কারণ তারা সেই এলিয়েনটির সাথে লড়তে চলেছে যদি সে এখন অন্য কারো শরীর বেছে নেয়। এদিকে ক্রিস্টোফার বুঝতে পারে স্পেসশিপের সদস্যরা অন্ধভক্ত হয়ে কতটা পাগলামো শুরু করে দিয়েছে। সে তার দলের সাথে আলোচনা করতে বসে এখন তাদের কি করা উচিত। তাদের মধ্যে কেউ কেউ বলল হার মেনে নেওয়া উচিত, কারণ জ্যাকের দলের কাছে অস্ত্র আছে, তাদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। তাই এখন ইচ্ছাকৃতভাবে হার মেনে নিয়ে জ্যাকের দলে যোগ দেওয়া উচিত, যাতে পরে কোনোভাবে জ্যাককে ধরে শেষ করে দেয়া সম্ভব হয়। ঠিক তখনই সেলার মনে পড়ে রিচার্ডের মুখে সে জানতে পেরেছিল স্পেসশিপের কোনো এক লুকানো কম্পার্টমেন্টে সম্ভবত বেশ কিছু অস্ত্র রাখা আছে। মুভির শুরুতে ক্রিস্টোফার যে চেম্বার বা গোপন রুম নিয়ে রিচার্ডকে প্রশ্ন করেছিল, এটা সেই রুম বা কম্পার্টমেন্ট। এটা শুনে ক্রিস্টোফার সোজা সেই গোপন কম্পার্টমেন্টের দিকে রওনা হয় অস্ত্রগুলোকে নেয়ার জন্য। কিন্তু ভেতরে ঢুকেই সে দেখে এই কম্পার্টমেন্টের শেষ দরজাটা সে খুলতে পারছেন না, কারণ দরজাটা খুলতে পাসওয়ার্ড দরকার, যা সে জানে না। আর ভুল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করায় অ্যালার্ম বেজে ওঠে। তখন অ্যালার্ম শুনতে পেয়ে জ্যাকের দলের সদস্য জুলি ও তার সাথী দ্রুত জ্যাককে সে ব্যাপারটা জানিয়ে দেয় যে একটা রুম থেকে এরকম শব্দ হচ্ছে। এদিকে ক্রিস্টোফার দরজাটা খোলার জন্য কিছু স্ক্রুড্রাইভার নিতে বাইরে এসেছিল, কিন্তু ফেরার সময় দেখতে পায় জ্যাক তার পুরো দল নিয়ে সেই গোপন কম্পার্টমেন্টের দরজাটা খোলার চেষ্টা করতে এসেছে। শেষমেশ তারা বল প্রয়োগ করে সেই দরজাটা খুলতে সফল হয় এবং ভেতরে গিয়ে তারাই অনেক অস্ত্রশস্ত্র পেয়ে যায়। এভাবে এখানে কাই বলে, আমার মনে হচ্ছে এইসব অস্ত্র সম্ভবত আমাদের তৃতীয় প্রজন্মের জন্য রাখা হয়েছে, অর্থাৎ আমাদের নাতিপুতিরা যারা নতুন গ্রহটিতে যেয়ে ল্যান্ড করবে। কিন্তু জ্যাক বলে এগুলো শুধুই আমাদের জন্য। এই সময় আবার ক্রিস্টোফারের গ্রুপের দুজন জ্যাকের কাছে হার মেনে তার দলে যোগ দেয়, এবং জ্যাক জিজ্ঞেস করাতে তারা এও বলে দেয় যে ক্রিস্টোফার তার দল নিয়ে কোথায় লুকিয়ে আছে। এদিকে সেলা, ফিবি ও ক্রিস্টোফার তিনজন মিলে পরিকল্পনা করে তাদেরও জ্যাকের দলে যোগদান করা উচিত। পরে সুযোগ বুঝে তারা জ্যাককে হত্যা করে সকল সদস্যদের নিয়ন্ত্রণ নিতে পারবে। কিন্তু ফিবি এতে রাজি হলো না। ঠিক তখন সেলা মনিটরে দেখে জ্যাক তার দল নিয়ে তাদের রুমের দিকে আসছে। কাই তাদের রুমের আলো নিভিয়ে দেয় আর জ্যাকরা তাদের রুমে প্রবেশ করে। পরবর্তীতে ক্রিস্টোফারকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তখন সেলা জ্যাককে বলে যে আমিও তোমাদের দলে যোগ দিতে চাই। আসলে সেলার হাতে একটি ছুরি রয়েছে। সে জ্যাকের কাছাকাছি গিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু জ্যাক আবার আগেই বলে আমি তোমাকে আমাদের দলে নিতে চাই না। এ সময় ফিবি তাদের মাঝে এসে বলে, তোমরা সবাই পাগল হয়ে গেছো। কোনটা ভালো, আমরা এভাবে লড়াই করে একে একে মরব, রক্তপাত ঘটাবো, নাকি মিশনের জন্য যে রুলগুলো আছে তা মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করব? আমাদের মিশনের দিকে মনোযোগ দেওয়া উচিত। তবে জ্যাকের দল ফিবিকে চুপ হতে বলছিল বারবার, কিন্তু ফিবি তারপরও না চুপলে তখন রাগের মাথায় কায়ে ফিবিকে গুলি করে দেয়। এতে খুবই ভয়ঙ্করভাবে মৃত্যু হয় তার, যা দেখে সবাই বেশ আতঙ্কিত হয়। এতে জ্যাকও বুঝতে পারে তার হাতে যে অস্ত্রটা রয়েছে এটা কতটা বিধ্বংসী। তাই প্রথমেই জ্যাক সরাসরি ক্রিস্টোফারের দিকে বন্দুক চালাতে শুরু করে দেয়।
কিন্তু ক্রিস্টোফার ঠিক সেই মুহূর্তেই সেলাকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন জ্যাক ও বাকিরা তাদের পিছু ধাওয়া করতে শুরু করেছে। পরে ক্রিস্টোফার সেলাকে নিয়ে শিপের কোনো এক গলির একটি ভেন্টিলেশন চেম্বার খুঁজে পেয়ে তাতে তারা লুকিয়ে পড়ে। কিন্তু পিছু করতে করতে জ্যাকও বুঝে ফেলেছিল তারা কোথায় লুকিয়ে থাকতে পারে। সে একে একে ভেন্টিলেশনগুলোতে গুলি ছুটতে লেগেছিল। তবে জুলি তাকে বুঝায় এভাবে গুলি খরচ করে জিনিসপত্র নষ্ট করা ঠিক নয়। এই সুযোগে ক্রিস্টোফার ও সেলা ভেন্টিলেশনের অন্য দিক থেকে বেরিয়ে পরে দৌড়ে পালাতে থাকে। পালাতে পালাতে তারা একটি ল্যাবে এসে উপস্থিত হয় এবং সেখানে কোনো অস্ত্র পাওয়া যায় কিনা দেখছিল। ক্রিস্টোফার একটি ফায়ার এক্সটিংগুইশার পায় সেখানে। এদিকে কায় তাদের এই অবস্থানটা বুঝতে পেরেছে। সে ল্যাবে ঢুকতেই যাবে, তখন ক্রিস্টোফার পিছন থেকে এসে তার মাথায় ফায়ার এক্সটিংগুইশার দিয়ে জোরে আঘাত করে। সেলা তাকে সাথে সাথে অজ্ঞান করে দেয়। পরে তাকে মেরে ফেলে তার অস্ত্রটি নিয়ে নেয়। পরে ক্রিস্টোফাররা অস্ত্রটি নিয়ে বাইরে পালিয়ে তাদের জীবন রক্ষার চেষ্টা করছে। কিন্তু জ্যাক তাদের দেখে নেয় ও সে অনবরত তাদের দিকে গুলি ছুটতে শুরু করে। কোনো রকমে ক্রিস্টোফাররা এসব গুলি থেকে বেঁচে স্পেসশিপের এক্সিট রুম বা স্পেসশিপ থেকে বেরোনোর রাস্তা যে রুমে, সেখানে এসে উপস্থিত হয়। ক্রিস্টোফার জানত জ্যাক তার অস্ত্রটা দিয়ে এই রুমের দরজা খুব সহজেই ভেঙে ফেলবে, পরে তাদেরও মেরে ফেলবে। কিন্তু ক্রিস্টোফার একটি বুদ্ধি করে যেটাতে জ্যাককে থামানো সম্ভব। সে সেলাকে স্পেস স্যুট পরতে বলে ও নিজেও স্পেস স্যুটটা পরে নেয়। এদিকে জ্যাক এক্সিট রুমের দরজায় এসে তাতে গুলি করে। দরজা খুলে যায়, কিন্তু ওইদিকে ক্রিস্টোফার স্পেসশিপের শেষ দরজা বা হ্যাচ খুলে রেখেছিল। বিধায় ভিতরের বাতাস দ্রুতগতিতে মহাকাশে চলে যায়, যার ধাক্কায় জ্যাক ভেসে উঠেছে। ক্রিস্টোফাররা ভিতরের হাতল ধরে রেখেছিল, তাই তারা আটকে থাকলেও জ্যাক আটকে থাকতে পারছে না। কিন্তু হঠাৎ জ্যাক সেলাকে শক্ত করে ধরে ফেলে। এতে সে ও সেলা দুইজনই বাইরে বেরিয়ে যাচ্ছিল। পরে জ্যাক সেলাকে ছুরি দিয়ে আঘাতও করে। এটা দেখে ক্রিস্টোফার তখন জ্যাককে ধরে হ্যাচের বাইরে মহাকাশে ফেলে দিতে চেষ্টা করে। কিন্তু তাদের এই লড়াইয়ে দুর্ভাগ্যক্রমে ক্রিস্টোফার নিজেই বেরিয়ে মহাকাশে চলে যায়। জ্যাক ক্রিস্টোফারকে মহাকাশে যেতে দেখে দ্রুত হ্যাচ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেলা তার সমস্ত শক্তি একত্রিত করে জ্যাককে ধাক্কা দিয়ে মহাকাশে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সেলা বাইরে তাকিয়ে দুঃখ ভারাক্রান্ত মনে ক্রিস্টোফারকে খুঁজতে থাকে। হঠাৎ সে দেখতে পায় ক্রিস্টোফার হারিয়ে যায়নি, স্পেসশিপের একটি কোণ আঁকড়ে ধরে আছে। পরে দেয়াল বেয়ে সে শিপের ভেতরে আসতে সক্ষম হয়। এরপর ক্রিস্টোফাররা সবাইকে জানালো জ্যাক আর নেই। কথাটা শুনে সকলে নিজেদের অস্ত্র নামিয়ে ক্রিস্টোফারদের কাছে আত্মসমর্পণ করে। ক্রিস্টোফাররা ছাড়া সেখানে নেতা হওয়ার উপযুক্ত আর কেউ ছিল না, বিধায় তাদেরকেই মেনে চলতে হবে। কয়েকদিন পর দেখা যায় সকল সদস্যরা ক্যান্টিনে একসাথে দুপুরের খাবার খাচ্ছে, স্বাভাবিক জীবনযাপন করছে। তখন সেলা ক্রিস্টোফারকে জিজ্ঞেস করে, আমি কিভাবে বিশ্বাস করব যে এমন ঘটনা আর কখনো ঘটবে না? যদি আবার হয় তখন? পরে তারা রিচার্ডের একটি ভিডিও দেখে, যেখানে রিচার্ড বলছিল তিনি জানেন একদিন এই ছেলেমেয়েরা নীল পানীয়র সিক্রেটটা জেনে যাবে এবং তা খাওয়া বন্ধ করে দেবে। এতে তাদের ভেতরে তীব্র আবেগ, রাগ, ইচ্ছেগুলো জেগে উঠবে, স্পেসশিপে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কিন্তু রিচার্ডের বিশ্বাস ছেলেমেয়েগুলো নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে শেষ পর্যন্ত সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকতে পারবে। রিচার্ড এও বলে, তোমাদের মনে হতে পারে আমরা তোমাদের সাথে প্রতারণা করেছি বা তোমাদের খাঁচায় বন্দি রেখেছি, কিন্তু যাই করেছি আমাদের লক্ষ্য ছিল মানবজাতিকে বাঁচানো। কয়েকদিন পর স্পেসশিপে আবার নেতা নির্বাচন করা হয়। এবার সকলে মিলে সেলাকে তাদের নতুন নেতা হিসেবে নির্বাচিত করে। দায়িত্ব নেয়ার পর সেলা পৃথিবীতে একটি ভিডিও মেসেজ পাঠায়, যেখানে সে বলে, এখন থেকে আমাদের স্পেসশিপের প্রতিটি সিদ্ধান্ত সবার ভোটাভুটির মাধ্যমে নেওয়া হবে। তারা সেই নীল পানীয়টা আর পান করছে না, তবে তারা তাদের নিজের বিবেক বুদ্ধি দিয়ে নিজেদের সংযত রাখার চেষ্টা করবে। এরপর আমরা দেখি স্পেসশিপের সমস্ত সদস্য খুব আনন্দের সাথে একসাথে মিলেমিশে শিপ মেরামতের কাজ করছে। কিছু মাস পর সেলা ও ক্রিস্টোফারের একটি সন্তান জন্ম হয়। এভাবে বাকি সকল সদস্যরাও নিজেদের সঙ্গী বেছে নিয়ে তাদের পরের প্রজন্ম এগিয়ে নেয়ার কাজ করে। দেখতে দেখতে পুরো স্পেসশিপ নতুন সব শিশুদের হাসি মুখ ও ডাকাডাকিতে মুখরিত হয়। এভাবে কেটে যায় মিশনের বহু বছর। সেই নতুন শিশুরাও এই স্পেসশিপেই বড় হয়ে উঠেছে, ঠিক যেভাবে তাদের প্রথম প্রজন্ম বড় হয়েছিল।
এরপর ৮৬ বছর পরের সময় দেখানো হয়। অবশেষে তারা পৌঁছে গিয়েছে সেই কাঙ্ক্ষিত গ্রহটিতে, যেখানে মানব সভ্যতাকে নতুন করে গড়ে তুলতে হবে। প্রথম প্রজন্মের সদস্যরা এবং তাদের সন্তান নাতিনাতনিরা সবাই মিলে স্পেসশিপের জানালা দিয়ে সেই নতুন গ্রহটিকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে। আর এখানেই নতুন এক পৃথিবী গড়ার আশায় মুভির গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সামনে কীরকম ভিডিও দেখতে চান জানাবেন। কোনো মুভি বা সিরিজের ব্যাপারে বলতে চাইলে কমেন্ট করতে পারেন, বা সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন আমাকে। দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে, আর এবার তো প্রচণ্ড গরম। কি মনে হয় আপনাদের, আমাদের বিজ্ঞানীরাও কি গোপনে এরকম কোনো এক্সপেরিমেন্ট করছে? আর এভাবে কি আসলেই কখনো কোনো দিন নতুন গ্রহে মানুষের বাসস্থান গড়া সম্ভব? কমেন্টে লিখে ফেলুন। অবিরাম ভালোবাসা সবাইকে।